এবং বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরকার মোহাম্মদ সারওয়ার হোসেন। মাঝখানে আসলে বেশি ভালো হয়। বসে বলেন, বসে বলেন, মাঝে বসে বলেন, মাঝে আসেন, মাঝখানে নিয়ে আসেন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সারওয়ার হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন। জনের সচেতনতা সপ্তাহ ও বৈজ্ঞানিক সেমিনার হাম ও ডেঙ্গুর নিয়ন্ত্রণ। সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান, ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত সাধারণ সম্পাদক, মাননীয় সংসদ সদস্য ডাক্তার আব্দুল সালাম এমপি, উপস্থিত আজকের বিশেষ অতিথি আজকে আহ্বায়ক সভার অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজুল সালিম এমপি, সম্মানিত আদার সিনিয়র ডাক্তারবৃন্দ, উপস্থিত সামনে সম্মানিত চিকিৎসকবৃন্দ, মিডিয়া কর্মী নেতৃবৃন্দ, নার্সেস বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এত বিজ্ঞজনের মধ্যে প্রাসঙ্গিক বিষয়ে খুব অনুপযুক্ত একজন মানুষ আমি, সেই কারণে কথা বলতে একটু ইতস্তত ভয় পাই। যেটা নাকি ভুল হয়, যদি ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে আপনারা মাফ করে দেবেন। আমি তিনজন সম্মানিত ডাক্তারের উদ্বোধনী ভাষণ শুনেছি, ডেঙ্গু এবং হাম। বিজ্ঞ ডাক্তারগণের অভিমত শুনেছি, উপদেশ শুনেছি, ক্যাবিনেট নেতৃবৃন্দের রাজনৈতিক উপদেশ শুনেছি। এত কিছুর ভিতর থেকে আমি বর্তমান প্রাসঙ্গিকতার প্রেক্ষিতে সংক্ষিপ্তভাবে দু একটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি একজন মানুষ হিসাবে যে চরিত্রের অধিকারী, I never follow retrogressive way of thinking. But আজকে আমি একটু পিছনে যাব। আমাদের আদর্শিক শিক্ষা, to forget the past, to take lessons from the present, and to get ready for the afterlife. পরজীবনের আজকে একটু পিছনে আমি যেতে চাই। প্রথমে আমার বক্তব্যের মেজরিটি বোধহয় থাকবে ডাক্তার আতিয়ার রহমানের বিউটিফুল প্রেজেন্টেশনে, ওনার সাইডে, যেটা উনি চিকিৎসার জন্য। ডক্টর আতিয়ার রহমান প্রেগনেন্ট মায়ের ইমিউনিটির উপর। আমি এই হামকে সামনে নিয়ে অনেকগুলি হাসপাতাল ঘুরেছি, মিজেলস আক্রান্ত বাচ্চাদের দেখতে গিয়েছি। আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আমি আগে বলেছি, ভুল হলে ক্ষমা করবেন, কারণ আপনাদের কিন্তু আমি শিক্ষা নিয়ে কাজ করার চেষ্টা করি। আমারও কিন্তু হাম হয়েছিল, আমার এবং আমার বড় ভাইয়ের একই টাইমে হাম হয়েছিল। তখন আমার বয়স হার্ডলি ইট ওয়াজ 4, আমার বড় ভাই ইট ওয়াজ 8। নিম পাতা মুঠা করে আমার মা আমাদের গায়ে মরাইতে, যাতে চুল না চুলকায়। ওষুধ বলে তখন কোনো জিনিস ছিল না, সাবু খাওয়াইতো দুধ দিয়ে। হামকে আমাদের মায়েদের মুখে শুনছি, গামাসির বড় ভাই, প্রতি ঘরে হাম হতো এবং হাম জীবনে একবার হবে, এটাই তখন শুনে আসছি।
এরপরে দীর্ঘ সময় হাম নেওয়ার চিন্তা করিনি, এবার আল্লাহ চিন্তা করেছে। ইমিউনিটির কথা বলেছেন ডক্টর আতিয়ার রহমান, আরো অনেকে বলেছেন। I 100% do agree this. কতগুলি কারণ আমার সামনে এসেছে, আমি পরে আমরা কি করেছি আমার জন্য এটা বলবো। আমি যখন হাসপাতাল ঘুরিতে গিয়েছি, যে বাচ্চাগুলি দেখছি, আমি এটার সাথে একটু অ্যাটাচ করবো আইসোলেশনের প্রসঙ্গটা। মায়ের শরীর হাড্ডিটা সার, বাচ্চা আরো দুটো। জিজ্ঞেস করছি বোন কয় বাচ্চা, কোনখানে প্রশ্ন একটা প্রথম বাচ্চা, কোনখানে প্রশ্ন দুইটা বাচ্চা, কোনখানে তিনটা বাচ্চা। বয়স কত? 18, 19। কিসের উপরে হাড্ডি খুব কম পেয়েছি। এই অল্প বয়সে ঘর থেকে বের হয়ে গিয়ে বা পিতা মারিয়াতে যেভাবে হোক বিয়ে করা মেয়েগুলি পুষ্টির অভাবে এদের মায়ের দুধটা পর্যন্ত এদের শরীরে প্রস্তুত হয় না। জিজ্ঞেস করেছি বাচ্চাকে দুধ খাওয়ান না, লজ্জা পায়। মহিলা ডাক্তার পাশে থাকে, অনেক সময় ওনারা বলে দেয় কারো নিপেলস দুধের ভিতরে ঢুকে যায়, কারো নিপলসটা ফেটে থাকে, কারো নিপলসের ফোঁটা নাই, গোটা হয়ে বন্ধ হয়ে গেছে, দুধ দিতে পারে না। অনেক কেস পেয়েছি। কেউ বাচ্চাকে দুধ খাওয়াতে অভ্যস্তই না, খাওয়াবেই না যে কোনো কারণে। আই ডোন্ট ওয়ান্ট টু মানে ডিসকাস দ্যাট ইস্যু। এখন গ্রামে পর্যন্ত ম্যাক্সিমাম সিজেরিয়ান বাচ্চা হচ্ছে, যেটা ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের রানা ফ্লাওয়ার্সের সাথে আমার আলাপ হয়েছে। সিজেরিয়ান বাচ্চাদেরকে মায়ের শাল দুধ দেয় না, যেটা দ্য বেস্ট নিউট্রিশিয়াস ফুড ফর দ্য নিউ বেবি। এখানে বক্তব্যে শুনেছি 6 মাস থেকে, এটা বলেছি 6 মাস থেকে 9 মাস পর্যন্ত মায়ের ব্রেস্ট ফিডিং এ যেটা পায় ওইটা দিয়ে ইমিউনিটি চলে। তাইলে এখন 6 মাস থেকে 9 মাসের এত বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা কেন হাম হচ্ছে? যেটা আমি আলাপ এবং অভিজ্ঞতা থেকে পাচ্ছি, নিউট্রিশনের অভাব। আমরা যখন ছোট ছিলাম এত মানুষ হামে মরে নেই। আমার এলাকায় আমরা তো তখন তার এত মিডিয়ার যুগ ছিল না, বাট আমি আমার গ্রাম সম্বন্ধে আমার পরিষ্কার, এখন আমার মেমোরি অনেক সার। আমি 4 বছর থেকে সব বলতে পারবো। আমাদের এলাকায় কোনো হামের রোগীর মৃত্যু শুনি, স্মল পক্সের মৃত্যু আর কলেরার মৃত্যু আমরা শুনেছি, আর কোন রোগের মৃত্যু শুনি। গ্রামকে গ্রাম সাফ হয়েছে এরকমও দেখেছি, কলেরা বল আর স্মল পক্স, ডাক সারা শুনি, চোখ বন্ধ হয়ে গেল। হামের মৃত্যু শুনি, আজকে কেন হয়? আমার মনে হয় ভাইরাসের চেঞ্জ হতে পারে, যেটা একজন ডাক্তার সাহেব বলেছেন, sufficient possibility of changing the viral mutation. Despite that, পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া। তবে আমার নরসিংদীর একটা পেশেন্ট আইসি মানে ঢাকা সিটি নর্থ ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে ভালো হয়ে বাড়িতে গেছে। বাড়িতে যে 18 দিন পর আবার নরসিংদী হাসপাতালে ভর্তি হয়েছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। আমাকে ফোন করেছে ওখান থেকে, যেহেতু আমার এলাকা আছে, আমি বলছি তাড়াতাড়ি না আইসিডি মানে ঢাকা সিটি নর্থ হসপিটালে ভর্তি করা হয়েছে। আফটার দ্যাট দ্য ফিট ওয়াজ ফেটাল, মারা গেছে কমপ্লিটলি নিউমোনিয়া। এই যে পুষ্টির অভাব বাচ্চাদের, মায়ের শরীরে কোনো পুষ্টি নেই। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখেছি, মায়েদের কোনো পুষ্টি নেই, একেবারে কোনো স্বাস্থ্য নেই। চোখ বলতে চামড়া উস্কু খুস্কু হয়ে গেছে, হাড্ডিটা দেখা যায়। ওনারা তারপর ব্রেস্ট ফিডিং করে না, শাল দুধ খাওয়ায় না। বাচ্চাদের যেই টাইমে গ্রোথটা হওয়ার কথা, সেই গ্রোথটা আল্লাহ প্রদত্ত, এটা সাবস্টিটিউট ভিটামিন এ কয়দিন দিলে 2 মাস থাকে, এরপরে আর থাকে না। সেই জিনিসটাই কিন্তু আমাদের দেশের বাচ্চারা এখন পাচ্ছে। আমি কালকে আমার নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণে মায়েদের বলেছি, আমার প্রায় 4-500 মহিলা আছে। ব্রেস্ট ফিডিং এ উদ্বুদ্ধ করতে হবে আমাদের সমাজ। আমি ড্যাবকে বলবো, আমাদের প্রিভেনশন ইজ দ্য বেস্ট গিফট। আমাদের প্রিভেনশনে যেতে হবে, সামাজিক ভাবে মানুষদেরকে সচেতন করতে হবে। এরপর যে হবে না রূপটা, এটা আমি বলবো না, হবে। তবে এই বর্তমান প্রেক্ষাপট থেকে আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি
পুষ্টির ব্যাপারে মায়েদের তার সন্তানের প্রতি দায়িত্ববোধকে বৃদ্ধি করতে পারি, এইসব ব্যাধি থেকে অনেকটা মুক্ত হতে পারি। করোনার সময় আমি তো গ্রামে চলে গেছি ফ্যামিলি সহ। আমার বাড়ির দোতলা থেকে আমি আমার ধান নাড়তেছে এক কামনা, ও গল্প করতেছে, সব খবর শুনতেছে, স্যার কাল 39 জন মারা গেছে। আমরা তোরা যে বাজারে বই এরকম করতেছ, তোর তো করোনা হবে। ও এমন একটা হাসি দিল, আমাদের উড়াই দিল, স্যার আমাদের করোনা হবে না। 39 জনের মধ্যে একজন গরিব লোক আর 38 জন আপনার বড় লোক, তারা শহরে। এবং আমি সাথে সাথে চিন্তা করে দিচ্ছি, কথাটা খুব বেশি করে না, আমার 2টা উপজেলায় একটা লোক করোনায় মারা যায়নি। গ্রামে যে 6-7 জন লোক আমার নির্বাচনের আগে মারা গেছে, অলরেডি ব্যাক টু ভিলেজের সংখ্যাটা। এটার কারণ গ্রামের মানুষের পরিশ্রম। আমাদের মতন গরুর মাংস ঘি না খাওয়া মানুষগুলি কিন্তু করোনা থেকে বেশিরভাগ বাঁচছে। গরিব লোকের সংখ্যা কম ছিল। তো আমার নির্বাচনী এলাকা বলতো, আমার ডিস্ট্রিক্টের কথা বলছিল, তাদের শারীরিক ইমিউনিটি আমাদের চেয়ে হাই। সারাদিন রোদে কাজ করে, একটা চিতই পিঠে সকালে 1 কাপ চা খায়, সারাদিন আর কিছু খায়। আমার ফ্যামিলিতে আমি দেখেছি, আমি যদি ভুল বলি বা আপনাদের মানে বিরক্তিকর অবস্থার সৃষ্টি করে আমার আগে মাফ করেন, বাট আই মাস্ট শেয়ার। আমাদের বাড়িতে ডালিম গাছ ছিল বেশ কয়টা, অনেক বড় বাড়ির, 51 জন খানেওয়ালা ছিল। নিম গাছ ছিল। নাইলা পাতার দিনে আমি দেখতাম আমার দাদি আমার মাদের পাতাবাজি করতো, মসমস করে রসুন দিয়ে। প্রতিদিন ডালিম পাতার বাজি, হয়তো ডালিম পাতার বাজি না হয় নিম পাতার বাজি, না হয় আপনার ওই পাট পাতার বাজি খাইতো। ডাল থাকতো, ঘরের মাছ থাকতো, বাজে এক ভেজিটেবল থাকতো, কলমিলতা শাক রাখতো, অনেক কিছু, পুইরা শাক, এগুলিতে একদম টুফাইটো পালং কি বলতো বোত্তার শাক আমরা এদের তোলা তো বেশিরভাগ মানুষদের। আমি মনে করি আগের দিনের মানুষ আমাদের চেয়ে শক্তিশালী ছিল, আমরা দেখেছি। হ্যাঁ, লংজিভিটি আমাদের বেড়েছে এখন, ডিউ টু দ্য ডিমাইজ অফ স্মল পক্স এন্ড কলেরা এন্ড আদার ফ্যাটাল ডিজিজেস যেগুলো হয়েছে আমাদের বেড়েছে। বাট এইসব জায়গায় আইসোলেশনের কথা এটার সাথে এসেছে। আপনি কিভাবে করবেন, যে মাগুলি আছে তাদের আরো বাচ্চা আছে। আমি নিজে ওই যে কোভিড ডেডিকেটেড হসপিটালে আরো 2টা বাচ্চা এক মায়ের সাথে বললো, মা আপনার বাচ্চা তো হামে একটা দিয়ে 2টা বাচ্চার তো হাম হবে, আমি রাখবো কোথায়? কেন বাড়িতে তো আমার জমা ডেলি লেবার বিক্রি করে। শাশুড়ি আর এখানে থাকে, পারবে না রাখতে, এই জন্য আমি নিয়ে এসেছি। তার কথাও ঠিক, সে কোথায় যাবে বাচ্চা নিয়ে? 2 বাচ্চা একটা সিঙ্গেল বেডের মধ্যে, তার অন্য বাচ্চার সাথে নিয়ে বসে আছে। তাহলে আপনাদের অভিমতে 2 বাচ্চার হবে, আইসোলেশন কি বা করবেন কি? হ্যাঁ, হসপিটালে আনার পর আইসোলেশন আমরা করি, কিন্তু এই যে এক দরজা দেওয়া রুগী ঢুকবে, আরেক দরজা দিয়ে মানুষ ঢুকবে, এটাকে আমরা মেনটেন করতে পারতেছি? বহুবিধ সমস্যার ভিতরে এই হাম আমাদেরকে জর্জরিত করেছে। এবার প্রতি 4 বছরে একবার হামের ক্যাম্পেইনিং হওয়ার কথা ছিল, অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রেসক্রিপশন। 2020 সনে ডিসেম্বরে সর্বশেষ হয়েছে। তারপরে 26 পর্যন্ত, আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের কোনো টিকা দেওয়া হয়। এমনকি মিজেলসের একটা টিকা আমাদের হাতে ছিল না। আমি নতুন মানুষ, আমি পুরো ডাক্তার না। যখন কিছু কিছু হাম শুরু হলো, কেয়ারও করি নাই, কেয়ার মানে চিন্তা, কেয়ার না, আমি চিন্তা করি নাই। যখন বাড়তেছে, টিকা দিতে হবে, জ্ঞানটা আসলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন, আপনারা তো জানেন মাননীয় প্রধানমন্ত্রী কত সোচ্চার, কত বেশি চিন্তা করেন সবকিছু নিয়ে, যে হামের টিকার অবস্থা কি, কোনো উত্তর দিতে পারেন। ভয়ে কি বলবো, আপনারা স্যার একটু জেনে জানাই। তারপর দেখলাম কিছুই নাই। বললাম যে স্যার কোন টিকা তো নাই। উনি আমাদেরকে বা কি বলবেন, বলেন যে তাড়াতাড়ি টিকার ব্যবস্থা করেন। মিটিং করলাম। কোভিডের অব্যয়িত কিছু টাকা ছিল, প্রায় 9 কোটি টাকা, 900 কোটি টাকা টাকা পাইলাম। তড়িৎ গতিতে ইউনিসেফ, এডিবি তাদের সাথে মিটিং এ বসলাম। বসে যাক, লম্বা হিস্ট্রি বলবো না, এডিবি থেকে 7 দিনের টাকাটা ইউনিসেফকে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করলাম। বাট ইউনিসেফের আমাদের টিকাটা দিত 1 মাস টাইম লাগবে, করি কি তখন 1 মাসে তো আমাদের লোক সব মরে যাবে। ইউনিসেফের নিচে আই এম গ্রেটফুল টু দ্যাট লেডি এবং ডক্টর রিয়াদের প্রতি গ্রেটফুল। ওনারা বুদ্ধি দিলে আপনি একটু গ্যাবির কাছে অ্যাপ্রোচ করেন, ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা আছে, আপনি ধার নেন, আমরা এনে ওদেরকে দিয়ে দিই।
গ্যাবির সাথে মিটিংয়ে বসলাম, একেবারে ভিক্ষুকের মতনই বললাম, এবং গ্যাবি ইনস্ট্যান্টলি রাজি হলো পর্যাপ্ত পরিমাণ টিকা যতক্ষণ লাগে আমাদের দিয়ে দিতে দিয়ে দিবে। আল্লাহ রহমতে আমরা সেই গ্যাবির টিকা দেওয়া 4th of April আমরা 18টি আইডেন্টিফাইড এফেক্টেড ডিস্ট্রিক্টের 30টি উপজেলায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করলাম, যেগুলির আউটকাম এখন রোগীর সংখ্যা নাই বললেই চলে 30টা জেলায়। পরবর্তীতে আমরা সেকেন্ড ধাপে 12 তারিখে গত মাসে আমরা 4টে সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ, ময়মনসিংহ এবং বরিশালে আমরা 12 তারিখের কার্যক্রম শুরু করবো। 100% আমরা অ্যাচিভ করেছি সেটা। এবং 20 তারিখে যখন আমাদের ইউনিসেফের টিকাগুলি পেয়ে গেলাম, গ্যাপিকে দিয়ে বাকি টিকা দিয়ে আমরা সারা দেশব্যাপী শুরু করলাম, যে এটার প্রথম দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট করে বগুড়ায় গিয়ে নিজে বাচ্চাকে আদর করে কান্না থাকে চামড়া উঁচা করে ইঞ্জেকশন দিয়ে টিকার উদ্বোধন করেছেন। আমরা নিজেরও সারা বাংলাদেশ সুরে আমাদের কর্মকর্তা কর্মচারী, আমরা আমাদের সিভিল সার্জন, পিএইচএফ সবাই মিলে আমরা বিভিন্ন স্পটে থেকে আমরা সেই টিকা কার্যক্রমের উদ্বোধন করেছি। এবং আল্লাহর উপর ভরসা রেখে বলে আমরা মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় নাই আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে অ্যান্টিবডিটা ক্রিয়েট হতে আপনাদের ডাক্তারদের মধ্যে 3 to 4 উইকস সময় লাগে। সেই অ্যান্টিবডিটা আমরা আগামী 10 দিনের মধ্যে ওই পিরিয়ডটাও শেষ হবে। জানি না আল্লাহ তাআলা কি ভাগ্যে রেখেছেন, তবে আশা করি ইয়েস্টারডে ওয়াজ দ্য ফার্স্ট ডে, যেই দিন আমাদের ডেথ ছিল মানে একেবারে নিশ্চিত হামরুগের মৃত্যু ছিল 0 গতকাল। এবং গতকালই প্রথম দিন সকাল 8টা পর্যন্ত আমাদের হামরুগের নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছিল 108, আর সন্দেহজন ছিল 961, যে 1000-এর নিচে প্রথম দিন ছিল গতকাল যে হাম রোগীর সংখ্যা কমেছে। 0 ছিল ডেথ, 2 জন মাত্র সন্দেহজনক হামের রোগীর মৃত্যু ছিল, একটা হলো মৌলভীবাজার, একটা হলো সুনামগঞ্জ। আমরা বিভাগেরই প্রতিদিন আমরা হিসাব দিই। গতকাল রাতে আরেকটা রোগী, যেটা যে নরসিংদীর কথা বললাম, ওইখানে ডেডিকেটেড কোভিড হসপিটাল থেকে আমি শিফট করেছিলাম। এই বাচ্চা মানে এমন অবস্থায় আসছে, আল্লাহ ছাড়া কোনো চিকিৎসা বাঁচাতে পারে কিনা যায় না, বোধহয় গত রাত্রে বাচ্চাটা মারা গেছে। প্রসঙ্গ হলো আইসোলেশন এন্ড নিউট্রিশন পুষ্টি একটা কঠিন কাজ যদি আপনারা সমাজকে সচেতন না করেন। কাজে আমি আমার সম্মানিত নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে, যে কাজটা আমি হয়তো ব্যর্থ হয়েছি, এই লিফলেট সারা বাংলাদেশে দেওয়া আপনারা শুরু করেছেন। I must extend my hands of cooperation to help you all of you.